কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, এসব আমার মনের ভ্রম নয় তো? ছোট একটা কবর দেখে হয়তো কোনো শিশুকে কল্পনা করেছি, আর সেই কল্পনার রূপই হয়তো দেখেছি চোখের সামনে। তবে খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরের মাঠে জল জমেছে। শিশুটি বোধহয় সেই জল পার করেই এসেছে। না, খাবারে আর হাত দিতে পারলাম না, উঠে এলাম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের গল্পটি আমি নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভয় সমগ্র এই বইটি থেকে। আজকের গল্পের নাম পিছনের জানলা। শুরু হচ্ছে আজকের গল্প। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটমাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দুয়েক দূর। বাড়িটা এক নজরেই ভালো লাগলো। একতলা, চারদিকে বাগান, মানে এক সময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল। উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের এই জানলাটা খুলবেন না। জিজ্ঞেস করলাম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আমি আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলালই দুলালির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, সব কিছুই সে করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম, শুকলাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন, তুমি জানো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল। তার দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়ের ছাপ দেখলাম। তারপর বলল, ও জানলাটা নাই খুললেন বাবু। কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বিড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো করাত নেই, ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে। কি হতে পারে? রান্নাঘরের জানলাটা খুললে কি বা হবে? সেদিন ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজকার মতন। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক যেন মনে হলো জানলাটাও চাইছে আমি যেন সেটা খুলে দিই।
তবে খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। বারবার মনে হলো, সবাই যখন বারণ করছে তখন কি কোনো দরকার আছে জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে আমার ছেলে মানুষের ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। তবে জানলা খুলল না। অনেকদিন ধরে না খোলার জন্য হয়তো এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। আর খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। এটা কেমন হলো? অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এমন গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে গিয়ে জানলার কাছে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল জানলার কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একখানা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। ও, এই ব্যাপার! এর জন্য এত কাণ্ড! শুক্লাল আর দুলালির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো? তাই মনে হয় জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি বা হতে পারে? আর তো কিছু চোখেও পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে এসেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। তার ঠিক একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো, এ কি, এ জানলা কে খুললো? সর্বনাশ! কে এমন কাজ করলে? রান্নাঘরে গিয়েই আমি অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারদিকে ছড়ানো। দুলালির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। সেগুলোকে এক চুলও সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু। দেখবেন সর্বনেশ একটা হবেই। দুলালির মা হাউমাউ করে চেঁচিয়ে উঠল। তাকে সজোরে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গেছে, কাল মিস্ত্রি ডেকে এনে ঠিক করে নিলেই সব ঠিক হয়ে যাবে। সেই রাত্রে আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম খাবারের ঢাকা খোলা, আর থালার কাছে বছর 6 এক শিশু। ধবধবে সাদা গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। আমি এই দৃশ্য দেখে একবার হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। না, ভুল তো দেখছি না। তবে ঘরের মধ্যে শিশু আসবে কি করে? সেই একই দৃশ্য,
শিশুটি ঘুরপাক খাচ্ছে, খুব ধীর পায়। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখল আমার দিকে। তার সেই নীল দুটি চোখের দৃষ্টি ভীষণ অদ্ভুত। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমিও সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে ঠিক যেই রকম তাপ লাগে, অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, এসব আমার মনের ভ্রম নয় তো? ছোট একটা কবর দেখে হয়তো কোনো শিশুকে কল্পনা করেছি, আর সেই কল্পনার রূপই হয়তো দেখেছি চোখের সামনে। তবে খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরের মাঠে জল জমেছে। শিশুটি বোধহয় সেই জল পার করেই এসেছে। না, খাবারে আর হাত দিতে পারলাম না। উঠে এলাম। তাহলে এ হয়তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা হয়তো না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি রেখে আনলে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে আসছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম, না, কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথাও নয়। তবু খাবার আর কোনো ইচ্ছা হলো না। একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না সেদিন। এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। হঠাৎ গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল তার। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাতের সে কি দৃঢ় বাঁধন! আমি চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাতে আমার মাংসও বুঝি গলে গলে পড়বে। আমিও বুঝি এই মুহূর্তে পরিণত হব কঙ্কালে। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে শুক্লাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। ঠিক সেই ছোট কবরটার পাশে আমি শুয়েছিলাম। আমি কখন কিভাবে সেখানে গিয়েছি নিজেও জানি না।
শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টার পেজও ফলো করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন গল্পে।